নমস্কার থ্রিলারল্যান্ড পরিবার। আজ অর্থাৎ বুধবার থ্রিলারল্যান্ড তোমাদের জন্য এনেছে আরও নতুন একটি গল্প। হঠাৎ ফোনে সাপলুডো খেলার একটা আশ্চর্য নেশা চেপে বসে অর্ণবের ওপর। ধীরে ধীরে সেই নেশা তাকে নিয়ে যায় অভিশাপের দিকে। কিন্তু কোন জালে জড়িয়ে পড়ে সে? শেষ পর্যন্ত কি অর্ণব খুঁজে পেল সেই সূত্র? শোনো পল্লব হালদারের কলমে আজকের গল্প সাপলুডো। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, করে দাও প্লিজ। 1 লাখ হতে আর মাত্র কিছুই বাকি। বলে রাখি, 1 লাখ সেলিব্রেশনে আসছে তোমাদের প্রিয় রণদীপ নন্দীর লেখা গল্প, আর সঙ্গে আরও একটা সারপ্রাইজ। তাহলে তাড়াতাড়ি 1 লাখ করে দাও দেখি। আর এখন শুনতে থাকো আজকের গল্প সাপলুডো। অর্ণবের মেজাজটা আজকে খট্টাঙ্গে উঠে আছে। একে তো লকডাউনের জন্য 2 মাস বাড়ি থেকে বেরোতে পারেনি, তার উপর আজ আবার অনলাইন ক্লাসে অঙ্কের টিচার হর্ষবাবুর কাছে সে ভীষণ রকম বকুনি খেয়েছে। ক্লাস 8-এর অঙ্ক কি অতই সোজা? অ্যালজেব্রার একটা অঙ্ক তিনি সবাইকে কষতে দিয়েছিলেন, যথারীতি পুলক পেরেছে। আরে পুলক তো পারবেই, ও তো ক্লাসের ফার্স্ট বয়। আর সমাদৃতাও পেরেছে, আর সেকেন্ড গার্লের মর্যাদা রেখেছে। আরও অনেকেই পেরেছে, কিন্তু অর্ণবের উত্তর শুনেই হর্ষবাবু বললেন, ইডিয়েট একটা গাধা ছেলে, এত সোজা অঙ্কটা পারলি না? হ্যাঁ, তোর দ্বারা অঙ্ক টঙ্ক হবে না দেখছি। এই বুদ্ধি নিয়ে অঙ্ক করলে তুই বছর বছর ফেলই করবি, হতভাগা। ক্লাস শুদ্ধ ছেলে মেয়ের সামনে এইভাবে একটা বুদ্ধিহীন চতুষ্পদ জানোয়ারের সঙ্গে তুলনা করাটা হর্ষবাবুর কি উচিত হলো? হ্যাঁ, হতে পারে ক্লাস অনলাইনে হচ্ছে, পাশে কে বসে আছে সেটাও দেখা যাচ্ছে না, কিন্তু অপমান তো অপমানই। সে পরিষ্কার বুঝতে পারছে হর্ষবাবুর এই কথাগুলো শোনবার পর পুলক, অন্বেষা, সমাদৃতা, সৌভিক, প্রিয়াঙ্কা, দীপশিখা এবং ক্লাসের বাকি ছেলেমেয়েরা সবাই হাসছে আর মজা পাচ্ছে। এত রাগ হচ্ছে হর্ষবাবুর ওপর যে মনে হচ্ছে কিছু একটা ক্ষতি হোক ওনার। কিন্তু ঠিক কী ধরনের ক্ষতি হলে তার যে আনন্দ হবে সেটা কিছুতেই মাথায় আসছে না। অন্য সময় হলে বিকেলবেলায় এই সময়টাতে বাড়ি ফেরার পর পাশের পার্কে সে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায়, কিন্তু এখন লকডাউনের জন্য সমস্তটা বন্ধ। সব মিলিয়ে অসম্ভব রকমের একটা ইরিটেশন হচ্ছে অর্ণবের, ভীষণ রাগ হচ্ছে, কিন্তু কার উপরে যে হচ্ছে তা নিজেও ঠিক বুঝতে পারছে না। রাগ কমাবার জন্য হাতে মোবাইলটা তুলে নেয় সে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ খুলতেও এখন ইচ্ছা করছে না তার। খুললেই তাদের বন্ধুদের কেউ না কেউ তাকে মেসেজ পাঠাবে, হয়তো তাকে সান্ত্বনাও দেবে। ইস, অঙ্কে ক্লাসে তোকে হর্ষবাবু কি বকাটাই না বকলো, তুই আবার কিছু মনে করিস না হ্যাঁ ওর কথায়। আর সেই কথাতেই রাগটা আরও চড়ে যাবে অর্ণবের। কোনো ধরনের সিম্প্যাথিমূলক কথা এখন তার মোটেও ভালো লাগছে না। অর্ণব জানে মুখে যতই তারা সিম্প্যাথি দেখাক, ভেতরে ভেতরে সবাই আনন্দ পাবে। এটাই তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কয়েকদিন আগে একটা লুডোর অ্যাপ ইনস্টল করেছিল তার ফোনে। লুডো ফুডো খেলতে তার মোটেও ভালো লাগে না। ঘরে বসে বসে কি খেলা একটা এটা? দৌড়ঝাঁপ করে না খেললে খেলার আনন্দ আসে নাকি? কিন্তু ওই যে নেই মামার চাইতেও কানা মামা ভালো। আজ লুডো খেলে দেখলে কেমন হয়? কিন্তু কার সাথেই বা খেলবে? কোনো বন্ধু বান্ধবের সাথেও তো খেলতে ইচ্ছা করছে না। আসলে হর্ষবাবুর অপমানের পর কাউকেই আর ফোন করতে ইচ্ছা করছে না। তাহলে কি করা যায়? আইডিয়া, অনলাইনে আননোন লোকের সঙ্গে লুডো খেলবে। 4 জন না হলে লুডোর খেলার মজাটাই আসে না। তারপর আবার যতক্ষণ না ছক্কা পড়ছে ততক্ষণ ঘর থেকে বেরোনোও যাবে না। অত ধৈর্য তার নেই। তার উপর আবার ছক্কা পড়ার ভাগ্য তার খুব খারাপ। একবার তো মায়ের সঙ্গে লুডো খেলতে গিয়ে একেবারে হেরে গোভূত সে। মায়ের সব কটা ঘুঁটি যখন উঠে গেল তখন তার 3টে ঘুঁটি ঘরে বসে। তার চেয়ে বরং সে সাপ লুডো খেলবে। পুট পড়ার ভাগ্য তার দারুণ। আগের দিন মায়ের সঙ্গে খেলতে গিয়ে সে বুঝতে পেরেছে
মায়ের যখন একের পর এক ছক্কা পড়ছে, তখন তার শুধু পুটের পর পুটের বন্যা বয়ে চলেছে। অনলাইনে যে তার প্রতিপক্ষ, সেও ভারতীয়। নামের পাশে দেশের পতাকা দেখেই সেটা বোঝা যাচ্ছে। নাম ফিউচার এক্স। এরকম আবার অদ্ভুত নাম কেউ নেয় নাকি? যেমন অদ্ভুত নাম তেমনি তার ছবিটা। প্রোফাইলে একটা জোকারের ছবি আঁকা। খেলা শুরু হলো। অর্ণব ভেবেছিল তার পুট পড়ার ভাগ্য বোধহয় খুব ভালো, কিন্তু কতটা যে ভুল সে তা আবার প্রমাণিত হলো। ফিউচার এক্স শুরুতেই পুট ফেলল, তারপর গুনে গুনে 7 দানে খেলা শেষ। অর্ণব কিন্তু ঘর থেকে বেরোতেও পারল না। ফ্রাস্ট্রেশনে তার মুডটা আরও বিগড়ে গেল। না, আজকে দিনটাই খারাপ। রাতে ডিনারের সময় মা বলল, এ বাবু, তোকে 2 পিস মাছ দি। আমি আজ মাছই খাবো না মা। কেন রে? তুই তো মাছ খেতে ভালোবাসিস। নে, দি 2 পিস। আজ ভালো লাগছে না। বাবুকে আজ একটু চুপচাপ দেখছি। কি ব্যাপার, পড়া পারিসনি নাকি ক্লাসে? বাবা জিজ্ঞেস করল। আমাকে ওই ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না বাবা, কথা বলতে ভালো লাগছে না। ঠিক আছে, কিন্তু খাবার ওপরে রাগ করতে নেই, সেটা জানিস তো। আরে আমার সিম্পলি খেতে ইচ্ছে করছে না। উফ। অন্যদিন হলে খাবার পরে কিছুক্ষণ টিভি দেখে অর্ণব। আজ তাও ইচ্ছা করছে না। বিকেলবেলায় লুডোতে হেরে গিয়ে মনটা বেশ খিঁচড়ে আছে। অন্তত ঘুমোনোর আগে যদি একবার লুডোয় জিততে পারে, তাহলে অন্তত মনের সুখে ঘুমোতে পারবে। বিছানায় শুয়ে পাশের সাইড টেবিল থেকে মোবাইলটা হাতে তুলে নেয় অর্ণব। লুডোর অ্যাপটা আরেকবার খোলে। অনলাইনে সার্চ করে প্রতিপক্ষ বেছে দেয় লুডো গেম। হোয়াট আ কোইন্সিডেন্স! কি আশ্চর্য! আবার সেম প্রতিপক্ষ ফিউচার এক্স। বেশ কিছুটা অবাক হয় অর্ণব। খেলা শুরু হলো। আবার ফিউচার এক্স একের পর এক সিঁড়ি চড়ে এগোচ্ছে, আর অর্ণবের অবস্থা সেই তথৈবচ। বাড়িতেও লকডাউন, লুডোতেও লকডাউন। সেই ঘরেই বসে আছে, পুট আর পড়ে না। ওদিকে ফিউচার এক্স একের পর এক দান নিয়ে গড়গড় করে এগিয়ে চলেছে। একের পর এক সিঁড়ি চড়ছে, ঠিক যেন মেপে মেপে দান পড়ছে। ষষ্ঠ দানে ফিউচার এক্স একেবারে ওপরের সারিতে পৌঁছে তাকে একটা টেক্সট পাঠালো, লল। অর্ণবের মনে হলো ফিউচার এক্স তাকে যেন ব্যঙ্গ করছে। ঠিক 7 নম্বর দানের মাথায় ফিউচার এক্স আবার জয়ী। মাঝে দুটো কিন্তু সাপও ছিল, কিন্তু ফিউচার এক্স সেসব টোপকে একেবারে লক্ষ্যে পৌঁছে গেল। অবিশ্বাস্য, পরপর 2 বার একই স্টাইলে একইভাবে তাকে হারিয়ে দিল। খেলা শেষ হতেই অর্ণবের ইরিটেশনটা যেন আরও চতুর্গুণ বেড়ে গেল। যতক্ষণ না এই ফিউচার এক্সকে হারাতে পারছে, ততক্ষণ যেন সে শান্তি পাচ্ছে না। ইস, খুব ভুল হলো। একে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেওয়া উচিত ছিল। আর হয়তো কখনো একে দেখতেই পাবে না, আর বদলা নেওয়ারও তাই সুযোগ হবে না। বেশ কিছুক্ষণ ইরিটেশনে ছটফট করতে করতে ঘুমিয়ে পড়ে অর্ণব। ইংলিশের ক্লাসের রত্নেশ বাবু অর্ণবকে বেশ প্রশংসা করেছেন। সামারিতে সে 10-এ 10 পেয়েছে। বলেছেন অর্ণবের মতো সেন্টেন্স কনস্ট্রাকশন খুব কম স্টুডেন্টই করতে পারে। ইংলিশে সে গতবার হাইয়েস্ট পেয়েছিল। এবারেও সে ভালো করবে বলেই তার ধারণা। আজ তার মনটা বেশ খুশি। ক্লাস করে আবার সে সাপ লুডোটা খুলল। মন বলছে আজ যার সঙ্গেই খেলুক না কেন, সেই জিতবে। আজ যদি ফিউচার এক্সকে একবার পেত না, তাহলে একচোট দেখে নিত। অনলাইন সার্চে প্রতিপক্ষ হিসেবে যে নামটা উঠে এলো, সেটা দেখে অর্ণব নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এও কি কখনো সম্ভব? আবার ফিউচার এক্স, পর পর 3 বার। এরকম কোইন্সিডেন্স তো লাখে একবার কেন, কোটিতেও বোধহয় একবার আসে না। এক মুহূর্ত সময় নষ্ট না করেই অর্ণব তাকে লিস্টে অ্যাড করে নিল। ফিউচার এক্স তাকে রোমান হরফে পরিষ্কার বাংলায় টেক্সট পাঠালো, কেমন আছো? তুমি বাঙালি?
না না, আমি তো ভূত, লল। মজা করছো? না না, আমি সত্যি মজা করছি না, লল। বুঝেছি, কিন্তু আমি যে বাঙালি তুমি কি করে জানলে? আমি সব জানি, সব, লল। খেলা চলছে আর মধ্যে মধ্যে টেক্সট চলছে দুজনের মধ্যে। খেলাটাকে আরো মজাদার করা যেতে পারে, কি বলো? মানে? খেলতে খেলতে সাপ বা সিঁড়ি পড়লে তোমায় জাস্ট একটা ধাঁধা দেব, সেটা তোমাকে সলভ করতে হবে। না পারলে খেলা শেষ। সাথে সাথেই? না, তবে 30 সেকেন্ডস টাইম পাবে। বাবা, এত তাড়াতাড়ি ধাঁধা সলভ করা যায় নাকি? আমার সাথে খেলার শর্ত যে এটাই, মাই ডিয়ার। আর যদি বলতে না পারি? উত্তর না পাওয়া পর্যন্ত খেলা আর শুরু করা যাবে না, আই এম অ্যাফ্রেড। বেশ, তাহলে শুরু হোক। আজ কিন্তু অর্ণবের ফিউচার এক্সের আগেই পুট পড়ল। দুদান খেলার পরেই অর্ণব একটা বড় সিঁড়ি বেয়ে অনেকটা ওপরে উঠল, আর তখনই ফিউচার এক্স তাকে একটা ধাঁধা লিখে পাঠালো। সিঁড়ি ভেঙে হলো জব্দ, আনন্দ তাই হারায় শব্দ। কিরকম অদ্ভুত একটা ধাঁধা। অর্ণব কিন্তু এই ধাঁধার মাথা মুন্ডু কিচ্ছু উদ্ধার করতে পারল না। 30 সেকেন্ড সময় পার হয়ে যেতেই গেমটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। অর্ণব বারংবার চেষ্টা করেও গেমটাকে আর খুলতে পারল না। খবরটা এলো পরদিন দুপুর নাগাদ। তাদের আজ অঙ্ক ক্লাস হয়নি। বন্ধু বান্ধবের থেকে খবর এলো হর্ষবাবুর গতকাল নাকি ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে। কাল রাত্রে ডিনার সেরে সিঁড়ি বেয়ে তিনি তাদের দোতলার ঘরে উঠছিলেন। ঠিক সেই সময় হঠাৎ তিনি স্টেপ মিস করেন এবং গড়াতে গড়াতে সোজা নিচে এসে পড়েন তিনি। মাথার পেছনে আঘাত লাগে, সিভিয়ার ব্রেন ইনজুরি। হসপিটালে নিয়ে যাওয়ার পর প্রাণে বেঁচে গেছেন ঠিকই, কিন্তু সেটাকে ঠিক বাঁচা বলে কিনা সন্দেহ। পুলক নিজে হসপিটালে গেছিল তাকে দেখতে। তার বাঁ সাইড পড়ে গেছে, বাঁ হাত, বাঁ পা, এমনকি মুখের বাঁ দিকও একেবারে কাজ করছে না। তার চোখে মুখে ভীষণ রকমের একটা ভয়। কথাবার্তা বলার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু সে ভাষা বোঝার সাধ্য কারোর নেই। পুলক অনেকক্ষণ ধরে চেষ্টা করবার পর একটা কথা অনুমান করবার চেষ্টা করেছে। স্যার যেন বারবার অর্ণবের নাম বলার চেষ্টা করছিলেন। বাড়ি ফিরেই পুলক সরাসরি ফোন করে অর্ণবকে। এই অর্ণব, কি ব্যাপার বলতো ভাই? আমার কিন্তু মনে হলো স্যার যেন বারবার তোর নামই বলছিল। তুই কি কিছু বলেছিলি স্যারকে? মানে তুই কি এ ব্যাপারে আমাকে সন্দেহ করছিস নাকি? আরে তা নয়, আসলে আগের দিন তোকে স্যার গাধা, ইডিয়েট এসব বলছিল না, তো হতে পারে তোর হয়তো খারাপ লেগেছে, তুই পরে ওনাকে ফোন করেছিলি বা থ্রেট টাইপের কিছু দিয়েছিলি। দেখ, বয়স্ক মানুষ, হয়তো সেই ধাক্কা সামলাতে না পেরে স্ট্রোক টাইপের কিছু হয়ে গেছে। কি যাতা বলছিস পুলক? হ্যাঁ, স্যার ওই দিন উল্টোপাল্টা গালাগালি দিয়েছিল বলে আমার রাগ হয়েছিল, মন খারাপ দুটোই হয়েছিল, কিন্তু তার জন্য আমি স্যারকে ফোন করে থ্রেট দেব, এমন কথা তুই ভাবলি কি করে? আরে না না, আই সরি অর্ণব, আই সরি। তুই প্লিজ কিছু মনে করিস না। তাহলে আমি হয়তো ভুল শুনেছিলাম, হতেই পারে। ঠিক আছে, চল রাখছি, টাটা। একটু দ্বিধা নিয়েই ফোনটা রেখে দেয় পুলক। ফোনটা রেখে বেশ কিছুটা মুষড়ে পড়ে অর্ণব। শেষে পুলক তাকে সন্দেহ করছে, এরকম একটা কথা পুলক ভাবলো কি করে? ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই বিদ্যুৎ চমকের মতো একটা সন্দেহ খেলে যায় অর্ণবের মাথায়। মনে পড়ে যায় ফিউচার এক্সের দেওয়া গতকালের ধাঁধাটার কথা। সিঁড়ি ভেঙে হলো জব্দ,
আনন্দ তাই হারায় শব্দ। নিজের মনে মনেই ধাঁধাটা কয়েকবার আওড়ায় সে। আচ্ছা, হর্ষ মানে তো আনন্দ, তাহলে কি ফিউচার এক্স এই ঘটনারই ইঙ্গিত দিয়েছিল? মানে সিঁড়ি ভেঙে উঠতে গিয়েই তো হর্ষবাবুর অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর অ্যাক্সিডেন্টের পর হর্ষবাবু প্যারালাইজড হয়ে গিয়ে কথা বলতে পারছেন না। সর্বনাশ! তার মানে কি ফিউচার এক্স ভবিষ্যৎ বলতে পারে? ভাবার সঙ্গে সঙ্গেই তার গায়ে একটা শিহরণ খেলে যায়। মুহূর্তের মধ্যে টেবিলের ওপর থেকে মোবাইল ফোনটা তুলে নিয়ে লুডো অ্যাপটায় টাচ করে সে। আশ্চর্য, যে গেম গতকাল থেকে বারবার চেষ্টা করেও সে খুলতে পারেনি, আজ একবার টাচ করতেই খুলে গেল। আর শুধু তাই নয়, খোলার সঙ্গে সঙ্গেই সাপ লুডোর সেই পেজে চলে গেল যেখানে খেলাটা কাল থেমেছিল। আর অপর প্রান্তে ঠিক বসে আছে ফিউচার এক্স। এও কি কখনো সম্ভব হতে পারে? তুমি তো ধাঁধার উত্তরটা পেয়ে গেছো, চলো খেলাটা এগোনো যাক, আর সময় নষ্ট করো না, চলো চলো চলো। আমি বুঝতে পেরেছি ফিউচার এক্স, তোমার এই ধাঁধা বড় ভয়ঙ্কর জিনিস। তুমি ভবিষ্যৎ বলতে পারো না, বোধহয় তুমি ভবিষ্যৎ তোমার মতো করে তৈরি করতে পারো। তুমি মানুষ নাও। তুমি ঠিক কি আমি তা জানি না, কিন্তু এই ভয়ঙ্কর খেলাটা আমি আর কিছুতেই খেলবো না, কিছুতেই খেলবো না। কিন্তু খেলতে যে তোমাকে হবেই। যতক্ষণ না গেম শেষ হবে ততক্ষণ যে এ খেলা ছেড়ে ওঠা যায় না মাই ফ্রেন্ড। আগে বলো কে তুমি? লল, আমি ফিউচার এক্স। সময় নষ্ট না করে চাল দাও আর শোনো, আমাদের এই খেলার কথা কাউকে কিন্তু বলা যাবে না। এটা আমাদের দুজনের সিক্রেট। যদি জানাতে চাও তুমি শেষ। শেষ মানে? শেষ মানে শেষ। এখন চাল দাও। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছে অর্ণব। ফিউচার এক্সকে তার ফ্রেন্ড লিস্টে অ্যাড করবার পর থেকেই ফিউচার এক্স কখনো কোনো সাপ বা সিঁড়িতে পড়ছে না, অথচ 2 দান চালার পরই অর্ণব এবার সাপে পড়ল। বেশ খানিকটা নিচে নেমে গেল সে, আর ঠিক তখনই ফিউচার এক্সের একটা ধাঁধা চলে এলো টেক্সট বক্সে। সাপের মুখে পড়ল পা, শত্রু তুই নিপাত যা। এক অজানা ভয়ের আশঙ্কায় কেঁপে ওঠে অর্ণবের বুকটা। সেদিন রাত 11:30 নাগাদ ফোনটা এলো অর্ণবের মোবাইলে সৌভিকের কাছ থেকে। তার গলায় উৎকণ্ঠা। হ্যালো, খবরটা শুনেছিস? কি? পুলক আর নেই রে। নেই মানে? আরে পুলক দোতলার ঘরে একা বসে পড়ছিল। অনেকক্ষণ ধরে ডিনার খেতে ডাকার পরেও আসছিল না। সেটা দেখে কাকিমা ঘরে ঢুকে দেখে পুলক মেঝে পড়ে আছে, মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে, চোখ দুটো বড় বড় করে খোলা, যেন মারাত্মক কিছু একটা দেখে ভয় পেয়েছে। ডাক্তার যখন আসে তখন আর কিছু করার ছিল না। তুই কি বলছিস সৌভিক? হ্যাঁ রে, বিশ্বাস কি আমিও করতে পারছি। তো ডাক্তার বলছে তীব্র বিষক্রিয়ার ফলে মারা গেছে। সন্দেহ করছে বিষাক্ত সাপের কামড়ে, কারণ পায়ের কাছে সাপের দাঁত ফোটার মতো কিছু একটা দাগ দেখা গেছে। অথচ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেই সাপের কোনো কুল কিনারা পায়নি কেউ। সব থেকে বড় কথা হলো 8 তলা ফ্ল্যাটের উপরে সাপ উঠবেই বা কি করে? মাথা ঝিমঝিম করছে অর্ণবের। সৌভিকের কোনো কথা তার আর কানে ঢুকছে না, শুধু মনে পড়ছে 2 লাইন। সাপের মুখে পড়ল পা, শত্রু তুই নিপাত যা। কোন ভয়ঙ্কর খেলায় নেমে পড়েছে অর্ণব?
ফোনটা কাঁপতে কাঁপতে তার হাত থেকে পড়ে গেল। আশ্চর্যের ব্যাপার, যেভাবে ফোনটা পড়ল তাতে ফোনের স্ক্রিনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু অর্ণব তুলে দেখল তার ফোনে একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়েনি। গত 2 দিন কোনো অনলাইন ক্লাস হয়নি। দুটো পরপর ঘটনা ঘটে যাওয়ায় তাদের টিচার থেকে স্টুডেন্টস সবাই বিধ্বস্ত। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে এই সপ্তাহে আর কোনো ক্লাস হবে না। এই 2 দিন অর্ণব তার মোবাইলেও হাত দেয়নি, অথচ বারবার তার মন চাইছে ফোনটাকে হাতে তুলে নিতে, একবার সাপ লুডোটা আবার খেলতে। কিন্তু পরক্ষণেই একটা অজানা ভয় কেঁপে কেঁপে উঠছে তার বুক। এখনো পর্যন্ত তার বা তার বাড়ির কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেটা হতেই বা আর কতক্ষণ। লকডাউনে বড় বেশি অতিষ্ঠ হয়ে উঠেছে অর্ণব, বিশেষ করে বিকেল বেলাটা। না পারে বাইরে খেলতে যেতে, না কোথাও বেড়াতে। আর কতদিন যে এরকম গৃহবন্দী হয়ে থাকতে হবে কে জানে। ফোনে বন্ধুদের সঙ্গে কথা বললে কেমন হয়? সৌভিকের সঙ্গে 2 দিন কথা হয়নি, ওকেই ফোন করা যাক। টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নেয় অর্ণব। সৌভিককে ফোনটা করতে যাবে এমন সময় একটা মেসেজ দেখে থমকে যায় সে। মোবাইলের উপরেই পুশ মেসেজে ভাসছে সাপ লুডোর গেমটা, আর তাতে লেখা নো টাইম লেফট, প্লে নাও। মন্ত্রমুগ্ধের মতো মেসেজটায় হাত চলে যায় অর্ণবের, আর সেটা টাচ করা মাত্রই খুলে যায় সাপ লুডো গেম, ঠিক যেখানে শেষ হয়েছিল লাস্ট গেমটা। অপর প্রান্ত থেকে মেসেজ ভেসে আসে, লেটস প্লে। আর তারপরে আপনা থেকেই ঘুঁটি চলে অপর প্রান্তের। 3টে দান দেওয়ার ঠিক পরেই আবার একটা সাপে পড়ে অর্ণব, আর তার পরেই ভেসে আসে আরেকটা ধাঁধা, ভাড়ার ঘরে আছে তারা, পটল তোলে লক্ষ্মী ছাড়া। একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায় অর্ণবের মেরুদণ্ড দিয়ে। এবার কোন ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে তার জন্য? এর মধ্যে 2 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। এর মধ্যে অর্ণব 3 বার চেষ্টা করেছে লুডোটা খোলার, কিন্তু কোনো লাভ হয়নি। অর্ণব নিশ্চিত কিছু একটা অঘটন আবার ঘটতে চলেছে। যেহেতু লুডো খোলা যাচ্ছে না, তার মানে সেই ঘটনাটা এখনো ঘটেনি। ধাঁধা সলভ করা না পর্যন্ত খেলা আর এগোনো যাবে না। প্রতি মুহূর্তে একটা চাপা আতঙ্ক তাকে যেন সব সময় তাড়া করে বেড়াচ্ছে, অথচ এই আতঙ্কের কথা সে কাউকে বলতে পারছে না। ঘটনাটা ঘটল আরও 2 দিন পরে, বৃহস্পতিবার। অর্ণবের মা ঠাকুর ঘরে পুজো করে সকালবেলায়। হঠাৎ সেদিন সকালে শোনা গেল তার মায়ের আর্তচিৎকার। আবার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! চিৎকারটা ভেসে আসছে ঠাকুর ঘর থেকেই। অর্ণব ঠাকুর ঘরে ছুটে গিয়ে যা দেখল তা মোটামুটি এরকম। অর্ণবের মায়ের কাছে 50 গ্রাম ওজনের বিভিন্ন পাথর দিয়ে কাজ করা একটা দামি সোনার লক্ষ্মী প্রতিমা আছে। অন্য দিনগুলোয় সেটা তার মায়ের আলমারির লকারে রাখা থাকে, কিন্তু প্রতি বৃহস্পতিবার সকালে মা সেটা বের করে পুজো করে। পুজো হয়ে যাওয়ার পর সেটা লকারে ঢুকিয়ে রেখে দেয়। সেদিন সকালেও মূর্তিটা বের করে রেখেছিল ঠাকুর ঘরের সিংহাসনে। মাত্র 15 মিনিটের জন্য ফলমূল করতে অন্য ঘরে গেছিল মা। তারপর ফিরে এসেই দেখেছে সিংহাসন ফাঁকা, মায়ের সোনার মূর্তি আর সেখানে নেই। অর্ণব মাকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না মা, মূর্তি ঠিক খুঁজে পাওয়া যাবে। লক্ষ্মী মানে লক্ষ্মী হারানো ভালো কথা নয় রে বাবু, ভালো কথা নয়। থানা পুলিশ সবই হলো। পুলিশ ডায়েরি নিল,
বাড়িতে এসে তল্লাশিও চালালো, জেরা চলল বাড়ির প্রতিটা মেম্বারের উপর। সেখানে কাজের মাসি মালতী থেকে পেপারওয়ালা পর্যন্ত কেউ বাদ গেল না। এতটা কম সময় একটা সোনার মূর্তি চুরি, একমাত্র জানা চেনা লোক ছাড়া এই কাজ তো আর কারোর পক্ষে করা সম্ভব নয়, গম্ভীর মুখে বললেন দায়িত্বরত ইন্সপেক্টর। আরও 2 দিন পেরিয়ে গেল, অথচ মূর্তি চোরের কোনো সন্ধান পাওয়া গেল না। এদিকে সকাল থেকে মালতীও খুব কান্নাকাটি করছে। তার বর নাকি গত 2 দিন ধরে বাড়ি ফেরেনি। আগেও অবশ্য এরকম মাঝে মধ্যে হয়েছে, তারপর দেখা গেছে মদ খেয়ে রাস্তায় 2 দিন পড়েছিল, তারপর সে বাড়ি ফেরে। সব মিলিয়ে অর্ণবের বাড়িতেও শোকের পরিবেশ। তার নিজের মনটা বড্ড খারাপ। বিছানায় শুয়ে শুয়ে এটা ওটা ভাবতে ভাবতে হঠাৎই অর্ণবের মাথায় এলো ফিউচার এক্সের বলা 2টো লাইন, ভাড়ার ঘরে আছে তারা, পটল তোলে লক্ষ্মী ছাড়া। আচ্ছা, সব জায়গায় তো খোঁজা হয়েছে, কিন্তু ভাড়ার ঘরটা তো চেক করা হয়নি। মনে পড়তেই অর্ণব ছুটে গিয়ে ভাড়ার ঘরের দরজা খোলে, আর খুলতেই একটা হালকা পচা গন্ধ তার নাকে ভেসে আসে। বাল্বটা জ্বালিয়ে ভাড়ার ঘরে হাবিজাবি কয়েকটা জিনিস সরাতে যে দৃশ্য সে দেখল, তাতে তার রক্ত একেবারে হিম হয়ে গেল। একজন বছর 35-এর রোগা মতো লোক বসে রয়েছে তাদের ভাড়ার ঘরের এক কোণে, আর তার বাঁ হাতে ধরা মায়ের সোনার লক্ষ্মী মূর্তিটা। দৃষ্টি বিস্ফারিত, যেন সামনে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছে সে। দেখলেই বোঝা যায় সে দৃষ্টিতে কোনো প্রাণ অবশিষ্ট নেই। অর্ণবের চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এসে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখল। মালতী চিৎকার করে কেঁদে উঠল, তারপর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরতে জানা যায় এই লোকটাই তার বর। মালতী একদিন এই সোনার লক্ষ্মী ঠাকুরের গল্প তার বাড়িতে বরকে বলেছিল। হয়তো তারপরেই তার মাথায় সেটা চুরি করবার ইচ্ছা জাগে। সম্ভবত চুরির পর তাড়াতাড়ি লুকোনোর জন্য সে ভাড়ার ঘরটাই বেছে নিয়েছিল, কারণ ভাড়ার ঘরে খুব একটা কেউ ঢোকে না। কিন্তু ভাড়ার ঘরে এইভাবে কি করে সে মারা গেল, এটা সবার কাছে রহস্য থেকে গেলেও অর্ণবের কাছে সেটা একেবারে ক্লিয়ার, কারণ ধাঁধার পুরো উত্তরটা এখন তার কাছে স্পষ্ট। ফিউচার এক্স লক্ষ্মী ছাড়া বলতে এই লক্ষ্মী মূর্তি তার হাত থেকে মুক্তি পাওয়ার কথাই বলছে। শুধু রহস্য থেকে গেছে একটা জায়গায়, ভাড়ার ঘরে আছে তারা। এখানে তারাটা কে? তাহলে কি এই তারা এমন কেউ যাদেরকে চোখে দেখা যায় না, অশরীরী? ভাবতেই একটা আতঙ্কের স্রোত বয়ে যায় তার শরীরে। চট করে মোবাইলটা হাতে তুলে নেয় অর্ণব। মোবাইলটা খুলে লুডো অ্যাপটায় টাচ করতেই খুলে যায় গেম। অপর প্রান্ত থেকে সেই চিরাচরিত মেসেজ ভেসে আসে, লেটস প্লে। অর্ণবও জানে তার হাতে বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব এই গেম খতম করতে হবে, আর না হলেই ঘটতে থাকবে একের পর এক অঘটন। ফিউচার এক্স দান দেয়। আগের মতোই কোনো সাপ বা সিঁড়িতে পড়ে না সে, অথচ অর্ণব দান দিতে একটা বড় সিঁড়ি পেয়ে গেল, যা তাকে একেবারে ওপরের সারিতে পৌঁছে দিল। মাঝে এবার শুধু 2টো সাপ। 2 পড়লে একটা সাপের মুখ, যাতে কিছুটা সে নেমে যাবে, আর 4 পড়লে একটা বড় সাপে পড়বে, যেটা প্রায় নিচ অবধি নেমে এসেছে, আর 6 পড়লেই পৌঁছে যাবে লক্ষ্যে। শেষ হবে এই মরণ খেলা। অর্ণব মনে মনে বলে, হে ভগবান, একটা 6 দিও নেক্সট দানে, অন্তত 2 বা 4 যেন না পড়ে। অর্ণবের ভাবনার মধ্যেই একটা মেসেজ ভেসে আসে অপর প্রান্ত থেকে, নিজের সাথে নিজের লড়াই, আয়না ভাঙে আপন বড়াই, করলে পরে একটি ভুল, গুনতে হবে শেষ মাসুল।
সকাল থেকে সারাক্ষণ মনে মনে শুধু এই ছড়াটার কথাই ভেবে চলেছে অর্ণব। যেভাবে হোক বন্ধ করতে হবে এই সাংঘাতিক মারণযোগ্য। নিজের ওপরই রাগ আর ক্ষোভ জন্মাচ্ছে তার। আসলে সেই তো দায়ী এই সমস্ত দুর্ঘটনার জন্য। যদি সেদিন সে এই খেলাটা শুরু না করতো তাহলে কাউকেই তো পড়তে হতো না এই বিপদে। আচ্ছা, ফোনটাকে যদি ভেঙে ফেলা যায় তাহলেই তো সব ল্যাঠা চুকে যায়। হঠাৎ প্রচণ্ড আক্রোশে ফোনটাকে সজোরে আছাড় মারে দেওয়ালে। এমন একটা বিষম আছাড়ে যে কোনো ফোন টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু বিস্ফারিত চোখে অর্ণব দেখল তার ফোন একেবারে অক্ষত। একটা আঁচড়ও পড়েনি তার ফোনে। এর অর্থ তার কাছে এখন জলের মতো পরিষ্কার। অর্থাৎ ধাঁধা সলভ না হওয়া পর্যন্ত এই ভয়ঙ্কর গেমের হাত থেকে তার মুক্তি নেই। একটা কথা অর্ণব রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছে, এই মরণ খেলা বন্ধ করতে পারে একমাত্র ব্যক্তি হলো সে নিজেই। তাকে শুধু এই ধাঁধাটার সমাধান করতে হবে। না, আর কোনো অঘটন সে ঘটতে দিতে পারে না। দরকার হলে তার নিজের জীবন দিয়েও এবার সে অন্যদের বাঁচাবে। এই ধাঁধাটার উত্তর তাকে তাড়াতাড়ি বের করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। বিকেল পেরিয়ে সন্ধে নেমে এসেছে। অর্ণব এক মনে খুঁজে চলেছে ধাঁধার উত্তর। আয়না ভাঙে আপন বড়াই। তাহলে কি আয়নার সঙ্গে কোনো কানেকশন আছে? ভাবতে ভাবতে সে গিয়ে দাঁড়ায় তাদের ড্রেসিং টেবিলের সামনে রাখা বড় আয়নাটার সামনে। আর ঠিক তখনই সে বোঝে আয়নায় সে যাকে দেখছে সেটা তার নিজের অবয়ব ঠিকই, কিন্তু সে নিজে নয়। কারণ সামনে যে অর্ণব দাঁড়িয়ে রয়েছে তার হাতে একটা রক্ত মাখা ছুরি, মুখে নিষ্ঠুর হাসি। আর শুধু অর্ণব নয়, অর্ণবের পাশে দাঁড়িয়ে রয়েছে পুলকও। কিন্তু না, এখন শুধু পুলক নয়, পেছনে আছে মালতীর বড়। এইবার অর্ণবের কাছে সব ধাঁধা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে হর্ষবাবু তাহলে তাকেই দেখেছিল, তাকে, অর্থাৎ তার সামনে আয়নায় যে দাঁড়িয়ে রয়েছে তাকে। পুলকেরও মারা যাওয়ার সময় দৃষ্টি ছিল বিস্ফারিত, অর্থাৎ সেও দেখেছিল তার আয়নার এই প্রতিবিম্ব অর্ণবকে। ভাড়ার ঘরে আছে তারা, তারা মানে সে আর পুলক। মানে মালতীর বড় সম্ভবত তার আর পুলকের অশরীরী প্রতিবিম্বকে দেখে ভয় আতঙ্কে মারা গেছিল। নিজের সাথে নিজের লড়াই, আয়না ভাঙে আপন বড়াই। করলে পরে একটি ভুল গুনতে হবে শেষ মাসুল। নিজের মনে মনে আওড়ায় ধাঁধাটা। সত্যি এই আয়না তার সব ভুল ভেঙে দিয়েছে। এতগুলো দুর্ঘটনার জন্য দায়ী একমাত্র সেই। আর তার হাতে বেশি সময়ও নেই। আয়নার প্রতিবিম্ব অর্ণব ছুরি হাতে এগিয়ে আসছে তারই দিকে। কিভাবে বন্ধ করবে সে এই মৃত্যু? হঠাৎ মাথায় বিদ্যুৎ গতিতে খেলে যায় একটা বুদ্ধি। হাতে ধরা মোবাইলে লুডোর অ্যাপটা খোলে মুহূর্তেই, আর তখনই দেখতে পায় ফিউচার এক্সের মেসেজ, ওয়েল ডান। সামনের আয়না থেকে মুছে যায় নিজের, পুলকের আর মালতীর বরের প্রতিবিম্ব। আর তার জায়গায় আবারই নিজের প্রতিবিম্বকে দেখতে পায় সে। ফিউচার এক্স দান দেওয়ার পরেই এসেছে তার পালা। হে ভগবান, একটা ছয় দাও, একটা ছয় দাও। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, একটা ছয় দাও। মনে মনে বলে অর্ণব। কাঁপা কাঁপা হাতে ডাইসে হাত রাখে সে। এই বাবু, ওঠ। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস কেন? কি রে, তোর ক্লাস ছিল না আজকে? কাল যে বললি মা সকালে ডেকে দিও, হর্ষবাবুর ক্লাস আছে নাকি তোর 8টা থেকে, আর এখনো পরে পরে ঘুমাচ্ছিস? কি রে, ওঠ, কখন উঠবি? কত বেলা গড়িয়ে গেল। আরে ওঠ রে। উফ, সব কটাতে মিলে আমাকে জ্বালিয়ে খেলো। আরে ওঠ রে, ওঠ। মায়ের ঝাঁকুনি আর চেঁচামেচিতে উঠে পড়ে অর্ণব। মাই গড, তাহলে তাহলে এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেন এখনো জীবন্ত মনে হচ্ছে।
হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে মোবাইল খুলে অনলাইন ক্লাসে বসে অর্ণব। ওই তো হর্ষবাবু পড়াচ্ছেন, তার আর কোনো ক্ষোভ নেই তার ওপর। যত খুশি বকুন উনি, সে আর কখনো ওনার ওপরে রাগ করবে না। আর এই তো পুলকও ক্লাসে প্রেজেন্ট আছে। স্ক্রিনটাকে অফ করে পুলককে একটা মেসেজ পাঠায় হোয়াটসঅ্যাপে। অপর প্রান্ত থেকে পুলকের একটা স্মাইলি ভেসে আসে। এক অদ্ভুত আনন্দে ভরে যায় অর্ণবের বুক। তারপর চোখ পড়ে যায় সেই লুডো অ্যাপটায়। অজান্তে মুখে হাসি খেলে যায় অর্ণবের। একটা নিরীহ গেমকে দেখে কি ভয়টাই না পেয়েছে সে। হ্যাঁ, নিজের মনে হাসতে হাসতে সাপ লুডো গেমটা খুলে অনলাইনে একবার সার্চ দিয়ে দেয় সে। একটু বাদেই অ্যাপটা অনলাইন সার্চ করে বেছে দেয় একজনকে। প্রতিপক্ষের নাম দেখেই অর্ণবের হাসিটা মিলিয়ে যায় এক মুহূর্তে। প্রতিপক্ষে যে বসে রয়েছে তার নাম ফিউচার এক্স, তার প্রোফাইলে জোকারের ছবি। শুনছিলে পল্লব হালদারের লেখা সাপ লুডো। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। জানি তোমাদের ভালোবাসা সবসময় আছে আমাদের সঙ্গে, তবুও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্পের গল্প পাঠে ছিল রণদীপ, অন্যান্য চরিত্রে সমাপন, কৌশিক, তৃষা, রণদীপ ও অনুভব। স্ক্রিপ্টিংয়ে ছিল সংকল্প, শব্দগ্রহণ ও নির্দেশনায় অনুভব ও স্মিতা, আবহ সৃষ্টিতে আর্য এবং পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে আগামী শনিবার নতুন গল্পকে সঙ্গে নিয়ে। সকলে ভালো থেকো, ভয়ে থেকো।